হ্যাঁ ভাই, তো দেখতে দেখতে ডাব্লিউডাব্লিউই নেক্সট প্রিমিয়াম লাইভ ইভেন্ট মানি ইন দ্য ব্যাঙ্কও চলেই এলো। তো সবার প্রথমে বলে রাখি, মানি ইন দ্য ব্যাঙ্ক কবে কখন কোথায় দেখতে পাবো। তো মানি ইন দ্য ব্যাঙ্ক এই রবিবার মানে 8ই জুন ভোর 4:30-র সময় আমাদের ভারতীয় সময় অনুযায়ী শুরু হয়ে যাবে, যেটা দেখতে পাবো আমরা নেটফ্লিক্সে। তো রবিবার আছে ছুটির দিন, ভোর 4:30-র সময় যাদের কাছে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন আছে, নেটফ্লিক্স খুলে বসে পড়লেই আমরা মানি ইন দ্য ব্যাঙ্কে এনজয় করতে পারবো। এবার কথা হচ্ছে, সত্যি কি আমরা এনজয় করব? কারণ একটা সময় মানি ইন দ্য ব্যাঙ্ককে একটা বড় প্রিমিয়াম লাইভ ইভেন্টের মধ্যেই ধরা হতো, কিন্তু সেইখানে এই বছরের মানি ইন দ্য ব্যাঙ্কের হাইপ কোথায়? ডাব্লিউডাব্লিউই একে তো মানি ইন দ্য ব্যাঙ্কের জন্য সবেমাত্র 4টে ম্যাচই অ্যানাউন্স করেছে অফিসিয়ালি। এবার তার মধ্যে যদিও দুটো মানি ইন দ্য ব্যাঙ্কের ল্যাডার ম্যাচ আছে, তো সেই ম্যাচগুলো হয়তো বড় হতে পারে একটু, তো সেই কারণে হয়তো ডাব্লিউডাব্লিউ 4টে ম্যাচ অ্যানাউন্স করেছে 5টার বদলে, তো সেটা ঠিক আছে, সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই। কিন্তু হাইপটা কোথায়? ডাব্লিউডাব্লিউ মানি ইন দ্য ব্যাঙ্কের কোনো হাইপই ক্রিয়েট করতে পারেনি এই বছর। কারণ এত তাড়াহুড়ো করে যদি জিনিসপত্রগুলো চলতে থাকে, তাহলে হাইপ আর ক্রিয়েট হবেই বা কোথার থেকে? তো যাই হোক, হাইপ এখন ক্রিয়েট করা হচ্ছে অন্য একটা জিনিসের উপর ভিত্তি করে, আর সেটা কি সেটা নিয়ে তো ভিডিওতে কথা বলবোই। আর বাকি এই ভিডিওতে ওই 4টে ম্যাচের আমি প্রেডিকশন করার চেষ্টা করব। সত্যি কথা বলতে মানি ইন দ্য ব্যাঙ্ক যতই হাইপের দিক থেকে খারাপ হোক না কেন, আনপ্রেডিক্টেবল তো হয়েছে। সেটা কেন, সেটা ভিডিওটা পুরোটা দেখলে জানতে পেরেই যাবে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে এই বছরের মানি ইন দ্য ব্যাঙ্কের পসিবল মেন ইভেন্টকে নিয়ে কথা বলা যাক। তো এই বছরের মানি ইন দ্য ব্যাঙ্কের মেন ইভেন্টে আমরা পসিবলি যে ম্যাচটা দেখতে চলেছি, সেটা হলো একটা ট্যাগ টিম ম্যাচ, যেখানে একদিকে থাকবে আমাদের লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন আর কারেন্ট ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়ন জন সিনা, আর তার টিমে তার সাথে তার পাশে লোগান পল, আর তাদের এগেনস্টে দাঁড়াচ্ছে আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন জে উসো আর তার ব্রাদার ফ্রম আনাদার মাদার কোডি রোডস। এবার প্রথম কথা হচ্ছে, এই ম্যাচটা আছে কেন? কারণ প্রথম কথা, জন সিনা এই ম্যাচটা তো ডিজার্ভ করে না। জন সিনার ফেয়ারওয়েল ট্যুরে আমরা কি কি বড় বড় ম্যাচ কল্পনা করেছি, আর তার বদলে জন সিনার ট্যাগ টিম ম্যাচের মধ্যে আটকে আছে। এবার হ্যাঁ, তোমরা বলতে পারো যে এটাই তো স্টোরি, জন সিনার পরে এখান থেকে স্টোরি কন্টিনিউ করবে, কিন্তু সত্যি কি জন সিনা এখন আমাদেরকে এই সব ম্যাচই দেবে? মানে একে তো লিমিটেড টাইমের জন্য জন সিনা আসছে, আর সেই লিমিটেড টাইমেও যদি এই সব ম্যাচে জন সিনা আটকে থাকে, তো আর কী বা বলবো। এর বদলে এখানে আরও জন সিনার অন্যান্য ম্যাচ দেওয়া যেত। যদি কোডি রোডসের সাথেই জন সিনার ম্যাচ একান্ত করাতেই হতো, তাহলে একটা সিঙ্গলস ম্যাচই করে দিতে, রিম্যাচই করে দিত রেসেলমেনিয়ার। কিন্তু না, জন সিনাকে তো আপাতত ট্যাগ টিম ম্যাচের মধ্যেই আটকে রেখেছে। তো এবার কথা হচ্ছে, এই ম্যাচটা জিতবে কে? এবার দেখো, একে তো জন সিনা এই ম্যাচে আছে, এটাই একটা বিশাল বাজে খবর। কিন্তু তার থেকে বাজে খবর হচ্ছে, আমার মনে হয় না জন সিনা এই ম্যাচটা জিততে পারবেও বলে। কারণ ডাব্লিউডাব্লিউর গোল্ডেন বয় কোডি রোডস সে ফিরে এসেছে। এবার একবার ইমেজিন করো, কোডি রোডসের রিটার্নের পর কোডি রোডস প্রথম ম্যাচেই পিন হয়ে যাচ্ছে, যেখানে কিনা সে রেসেলমেনিয়াতে জন সিনার কাছে পিন হয়ে এসেছে। কল্পনার বাইরে। আরেকদিকে জে উসো এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আর তাকে দীর্ঘ মানে রাসেলমেনিয়ার টাইম থেকে তো কেউ আপাতত পিন করেনি। তো জে উসো অ্যাজ আ চ্যাম্পিয়ন পিন হয়ে যাবে, এটাও কল্পনার বাইরে। তো কোডি রোডসকেও পিন করা যাবে না, জে উসোকেও পিন করা যাবে না, তো ম্যাচটা তারা হারবেই বা কী করে? এবার অন্য টিমের যদি কথা বলি, তো সেইখানে জন সিনা তো পিন হচ্ছে না। কারণ জন সিনার এই হিলটানকে যেইটুকু জিনিস বাঁচিয়ে রেখেছে, সেটা হচ্ছে আপাতত জন সিনা কারোর কাছে পিন হয়নি। এবার যদি জন সিনাকে কেউ পিনও করে দেয়, তাহলে যেইটুকু মান মর্যাদা বেঁচে আছে জন সিনার হিলটানের, সেটাও শেষ হয়ে যাবে। তো জন সিনাকে তো কেউ পিন করবে না। মানে বলা যেতে পারে, এই যে লোগান পল আছে, লোগান পল হচ্ছে এখানে বলির বাখরা। লোগান পলকে এই ম্যাচে রাখাই হয়েছে যাতে লোগান পল পিনটা খেতে পারে। আর আমার মনে হয় কাউকে যদি পিন করা হয় এই ম্যাচে, তো সেটা লোগান পলকেই করা হবে। এবার লোগান পলকে পিন করা হলে বুঝতেই পারছো কোন টিম এই ম্যাচে জিততে চলেছে। তো চান্স এটারই বেশি আছে যে কোডি রোডস আর জে উসোর টিমই এই ম্যাচে জিততে চলেছে। এবার একান্ত যদি এই টিমটাকে জেতাতে না হয়, তাহলে হয়তো ডাব্লিউডাব্লিউ অন্য একটা কোনো পথ অবলম্বন করবে, আর এই ম্যাচের কোনো রেজাল্ট আমাদের দেখাবেই না, মানে ম্যাচটার কোনো রেজাল্টই বেরাবে না। এবার যদিও এটা মেন ইভেন্টে, তার জন্য সেটা হওয়ার পসিবিলিটি একটু কম, কিন্তু এই ম্যাচের আউটসাইড ফ্যাক্টর কী কী হতে পারে সেটা নিয়েও একটু কথা বলি। এবার একে তো মানি ইন দ্য ব্যাঙ্কে এই মুহূর্তে আমি বেশি কিছু সারপ্রাইজ এক্সপেক্ট করছি না, কিন্তু তবু যদি ট্রিপল এইচ একটু দয়া করে থাকে আমাদের উপর, আর কোনো সারপ্রাইজ প্ল্যান করে থাকে, তাহলে এক হতে পারে এই ম্যাচে মানে সারপ্রাইজের নামে আবার সেই আমাদের রাসেলমেনিয়ায় জন সিনার পার্টনার মানে ট্র্যাভিস স্কট আসতে পারে জন সিনাকে কোনোভাবে সাহায্য করতে, বা তাকে কোনোভাবে হেল্প করতে, বা তার পাশে থাকার জন্য।
ওই দিক থেকে জেউসোকে ডিস্ট্র্যাক্ট করার জন্য হয়তো গান্থার এই ম্যাচে ইন্টারফেয়ার করতে পারে, কারণ গান্থার আর জেউসোর একটা ম্যাচ হবে তারপরে মানডে নাইট রতে, তো তাদেরও স্টোরি লাইন চলছে, তো সেখানে গান্থারও চাইবে জেউসো যাতে হেরে যায় ম্যাচটা, তো গান্থার কোনোভাবে ডিস্ট্র্যাক্ট করতে পারে। এবার গান্থার যদি ডিস্ট্র্যাক্ট করতে আসে, আমরা গান্থার আর গোলবার্গের খবরও শুনছি, তো গোলবার্গের কোনোভাবে এই ম্যাচে ইনভলভমেন্ট হতে পারে, কিন্তু সেটার চান্স যদিও কম, তো অতটা আশা রেখে লাভ নেই। কিন্তু হ্যাঁ, গান্থার, ট্র্যাভিস স্কট এরা এই ম্যাচে কোনো রকম ইন্টারফেয়ার করতে আসতে পারে। আর একান্ত যদি জেউসোর স্টোরিকে সেথ রলিন্সের স্টোরির সাথেও লিঙ্ক করাতে হয়, তাহলে সেথ রলিন্সের এখন দুই সাঙ্গপাঙ্গ মানে ব্রন ব্রিকার আর ব্রনসন রিড এরা কোনোভাবে জেউসোকে ডিস্ট্র্যাক্ট করতে আসতে পারে, তো অনেক কিছু আউটসাইড ফ্যাক্টর এই ম্যাচে কাজ করতে পারে, তো সেটা এই ম্যাচটাকে একটু হলেও ইন্টারেস্টিং বানাতে পারে। কিন্তু সত্যি কথা বলতে আমার তো এই ম্যাচটা নিয়ে সেরকম কোনো ইন্টারেস্ট নেই, শুধুমাত্র জন সিনা আছে বলে এই ম্যাচটা আমি দেখবো। আর যেমন বললাম, মনে হয় কোডি রোডস আর জেউসো এই ম্যাচটা জিতে যাবে, তাই আমার প্রেডিকশন এই ম্যাচে কোডি রোডস আর জেউসোর সাথেই থাকবে। আবার এমনও হতে পারে যে কেই বা বলতে পারে এই ম্যাচে হয়তো লোগান পল আর জনসনের মধ্যে কোনো একটা বিতর্ক লেগে গেল ম্যাচ চলাকালীন, কারণ আমরা লোগান পল আর জনসনের মধ্যে একটা স্টোরি বা একটা ফিউড হবে এরকমও একটা রিউমার শুনেছিলাম জনসনের এই ফেয়ারওয়েল ট্যুরে। তো জনসনে যদি একান্ত এই লোগান পলের সাথে কোনো ম্যাচ করতে চায়, তো তার স্টোরি ওই ম্যাচ থেকে শুরু হতে পারে। কিন্তু যাই হোক, এই ম্যাচটাকে নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই। এবার চলে আসা যাক ওমেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচের, যেখানে যারা পার্টিসিপেন্টস আছে তারা হলো স্টেফিনি ভ্যাকার, অ্যালেক্সা ব্লিস, রক্সেন পেরেজ, নায়োমি, রিয়া রিপ্লি আর জিউলিয়া। আর সত্যি কথা বলতে এই ম্যাচে যে ছজন আছে না, ছজনই মানি ইন দ্য ব্যাংক ডিজার্ভ করে, মানে ছজনের মধ্যে যে কেউ এই ম্যাচে জিততে পারে, আর যেই জিতুক না কেন কারো কোনো দুঃখ হবে না, এমন পার্টিসিপেন্টস ডাব্লিউডাব্লিউ এই ম্যাচের জন্য বেঁচেছে। তো যেখানে এখন ডাব্লিউডাব্লিউতে সবই খারাপ চলছে, তো সেখানে ডাব্লিউডাব্লিউকে এই ক্রেডিটটা দিতে হবে যে এই ম্যাচের জন্য ডাব্লিউডাব্লিউ একদম সঠিক লোকজন নির্বাচন করেছে। আর যেমন বললাম, এই ম্যাচটা মানে এই যে ফ্যাক্টরটা, এইটাই এই ম্যাচটাকে আনপ্রেডিক্টেবল বানিয়ে দিয়েছে, বহুত আনপ্রেডিক্টেবল বানিয়ে দিয়েছে। কারণ ছজনই ডিজার্ভ করে, আর ছজনের কাছে নিজের নিজের কারণ আছে ম্যাচটা জেতার। যেখানে স্টেফিনি ভ্যাকের আর জিউলিয়ার যদি কথা বলা হয়, তাহলে তারা নতুন ডাব্লিউডাব্লিউতে এসেছে, আর মানি ইন দ্য ব্যাংক নতুন কোনো স্টারকে সুপারস্টার হতে মানে বিল্ড করতে সাহায্য করতে পারে, তো সেই কারণে তারা মানি ইন দ্য ব্যাংক জিততে পারে। অ্যালেক্সা ব্লিসের ডাব্লিউডাব্লিউতে রিটার্ন হয়েছে, রিটার্নের পর থেকে এখনও অ্যালেক্সা ব্লিস বড় কিছু করে উঠতে পারেনি, তো মানি ইন দ্য ব্যাংক অ্যালেক্সা ব্লিসকে সেটা করতে সাহায্য করতে পারে। ওই দিক থেকে রক্সেন পেরেজের ক্ষেত্রে ওই জিউলিয়াস আর স্টেফিনি ভ্যাকারের থিওরিটাই খাটে যে রক্সেন পেরেজও সবেমাত্র ডাব্লিউডাব্লিউতে মানে মেন রোস্টারে ডেবিউ করেছে, তো মানি ইন দ্য ব্যাংক পেলে তারও একটা মানে বুস্ট পেয়ে যাবে কেরিয়ারে। তাছাড়া সে এখন জাজমেন্টের সাথেও আছে, তো যদি এমন কোনো স্টোরি দেখাতে হয় যে যেভাবে লিভ মর্গান মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে চ্যাম্পিয়ন হয়েছিল, তারপর ডমিনিক লিভের কাছে চলে গেছিলো, সেইভাবে এখন যদি রক্সেন পেরেজও মানি ইন দ্য ব্যাংক জেতে আর সেটা ক্যাশ ইন করে চ্যাম্পিয়ন হয়ে যায়, তো ডমিনিক হয়তো লিভ মর্গানকে ছেড়ে আবার রক্সেন পেরেজের কাছেও চলে আসতে পারে, এই একটা স্টোরি বানানো যেতে পারে। আর যদি নায়োমির কথা বলা হয়, তো নায়োমির এখন যে ক্যারেক্টারটা চলছে, ডেঞ্জারাস ক্যারেক্টার, আর সেই ক্যারেক্টারের সাথে মানি ইন দ্য ব্যাংক সব থেকে বেশি স্যুট করে নায়োমিকে এই মুহূর্তে, তো নায়োমি অবশ্যই জিততে পারে। আর যদি রিয়া রিপ্লির কথা বলা হয়, রিয়া রিপ্লি তো আবার তার চ্যাম্পিয়নশিপ ফেরত চায়, তো মানি ইন দ্য ব্যাংক একটা পসিবল ওয়ে হতে পারে যেখান থেকে কিনা রিয়া রিপ্লি তার চ্যাম্পিয়নশিপ আবার ফেরত পেতে পারে। কিন্তু সবাই যখন ডিজার্ভ করে, এবার কথা হলে এই ম্যাচটা জিতবে। আর সত্যি বলতে আমি এই ম্যাচের কোনো ঠিকঠাক উইনার প্রেডিক্ট করতেই পারছি না, কারণ যেমন বললাম আমার মনে হচ্ছে ছজনের মধ্যে ছজনই ডিজার্ভ করে, আর যেই জিতুক না কেন কারো কোনো কমপ্লেন থাকার কথা না। কিন্তু একান্ত যেহেতু এটা আমার প্রেডিকশন ভিডিও, আমাকে একটা না একটা নাম তো নিতেই হবে, তো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও নায়োমির হয়তো চান্স আছে, কারণ যেমন বললাম নায়োমির এখন যে ক্যারেক্টারটা চলছে, সেই ক্যারেক্টারের সাথে তার উপর মানি ইন দ্য ব্যাংক এখন সব থেকে বেশি স্যুট করবে, তো আমার মনে হয় নায়োমি একটা কন্টেন্ডার হতে পারে। আর নায়োমি যদি না হয়, আমার মনে হয় স্টেফিনি ভ্যাকের বা জিউলিয়ার মধ্যে কেউ একজন জিতলেও জিততে পারে, কিন্তু আমি নাম নেবো নায়োমির। এবার তোমরা বলবে অ্যালেক্সা ব্লিসের নাম আমি কেন নিচ্ছি না, কারণ আমার মনে হয় অ্যালেক্সা ব্লিস জেতার চান্স তো আছে, কিন্তু অ্যালেক্সা ব্লিসের এখন অনেক স্টোরি পেন্ডিং আছে। এক হচ্ছে তার আঙ্কেল হাউডির সাথে স্টোরি, সেটা পেন্ডিং আছে। তাছাড়া শার্লেট ফ্লেয়ারের সাথে তার কোনো একটা স্টোরি দেখানোর চেষ্টা চলছে ডাব্লিউডাব্লিউতে, তো সেটাও এখনও পেন্ডিং আছে। তো অ্যালেক্সা ব্লিসের কাছে যেহেতু নিজের স্টোরি আছে, তো আমার মনে হয় মানি ইন দ্য ব্যাংক তার এই মুহূর্তে না জিতলেও চলবে, কিন্তু বাকিদের একটু বেশি দরকার মানি ইন দ্য ব্যাংকের। আর রিয়া রিপ্লি অলরেডি একটা স্ট্যাবলিশ সুপারস্টার, তো আমার মনে হয় রিয়া রিপ্লিকেও হয়তো ডাব্লিউডাব্লিউ নাও জেতাতে পারে, কিন্তু স্টেফিনি ভ্যাকার, জিউলিয়া, রক্সেন পেরেস এদের তো অবশ্যই চান্স আছে, কিন্তু এদের থেকেও আমার মনে হচ্ছে কোথাও না কোথাও নায়োমির হয়তো 1% হলেও চান্স বেশি আছে। তো আমি যাচ্ছি নায়োমির সাথে, কিন্তু যেমন বললাম ছজনের মধ্যে যেই জিতুক না কেন এই ম্যাচে কারো কোনো কমপ্লেন থাকার কথাই না, কারণ ছজনই ডিজার্ভিং। নেক্সট ম্যাচ ওমেন্সদের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে আমাদের কারেন্ট ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন লায়রা ভ্যালকাইরিয়া তার টাইটেল ডিফেন্ড করবে এগেনস্ট দ্য ম্যান বেকি লিঞ্চ।
এবার চ্যাম্পিয়নশিপ ম্যাচ তো এটা বটে, কিন্তু তার থেকে বড় একটা স্টেক আছে এই ম্যাচে, সেটা হচ্ছে যদি এই ম্যাচে বেকি লিঞ্চ হেরে যায় তাহলে বেকি লিঞ্চ যতদিন আর কি লাইরা ভ্যালকাইরিয়া চ্যাম্পিয়ন থাকবে ততদিন বেকি লিঞ্চ আর তাকে চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করতে পারবে না। আর যদি এখন তো বেকি লিঞ্চ জিতে যায় তাহলে লাইরা ভ্যালকাইরিয়াকে তাকে চ্যাম্পিয়ন হিসেবে অ্যাকনলেজ করতে হবে, তার হ্যান্ড রেজ করতে হবে, মানে এক কথায় তার কাছে হার মানতে হবে লাইরা ভ্যালকাইরিয়াকে আর কি, যে লাইরা ভ্যালকাইরিয়াকে এটা বলতে হবে যে হ্যাঁ তুই বড় সুপারস্টার, মানে তুমিই বড় সুপারস্টার আর আমি তোমার কাছে ছোট, এরকম টাইপের একটা ব্যাপার আর কি। তো ব্যাপার হলো এইখানেই যে আমার মনে হয় না সেটা হতে চলেছে। বেকি লিঞ্চ যদিও আমার ফেভারিট, কিন্তু আমার মনে হয় যে লাইরা ভ্যালকাইরিয়াকে যেভাবে ডাব্লিউডাব্লিউ বিল্ড করেছে সব কিছু একটা ম্যাচে তো ডাব্লিউডাব্লিউ নষ্ট করে দেবে না। আর এই ম্যাচে যদি বেকি লিঞ্চ জিতে যায় তাহলে লাইরা ভ্যালকাইরিয়া মানে সর্বদাই বেকি লিঞ্চের কাছে একজন ছোট সুপারস্টার হয়েই থেকে যাবে, আর বেকি লিঞ্চ এখানে নিজের ডমিনেন্স প্রুভ করে ফেলবে। এবার একটা জিনিস হতে পারে যে ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ যেহেতু নতুন এসেছে, চ্যাম্পিয়নশিপটাকে প্রেস্টিজ দেওয়ার জন্য হয়তো বেকি লিঞ্চের কাছে চ্যাম্পিয়নশিপ দেওয়া হতে পারে, যেটা আমার আগেরবারও মনে হয়েছিল। কিন্তু আগেরবার যখন বেকি লিঞ্চ জেতেনি আমার মনে হয় না এইখানে বেকি লিঞ্চের জেতার কোনো সম্ভাবনা আছে বলে। আর এমনিও এই মুহূর্তে লাইরা ভ্যালকাইরিয়ার সময় চলছে, আর আমার মনে হয় না এখন আর বেকি লিঞ্চের কোনো রকমভাবেই টাইটেলটা দরকার আছে বলে। কিন্তু বেকি লিঞ্চ এবার হারলে কীভাবে হারবে, কারণ বেকি লিঞ্চও বড় সুপারস্টার, সে তো আর এত সহজে হেরে যেতে পারে না। তো আমার মনে হয় এখানে হতে চলেছে একটা রিটার্ন, আর এটা হলো বেলির রিটার্ন, কারণ বেলি আর বেকি লিঞ্চের স্টোরি এখনও পেন্ডিং আছে। আর রাসেলমেনিয়ায় বেলি আসতে পারেনি, তার পেছনে কারণ হচ্ছে বেকি লিঞ্চ, কারণ স্টোরি লাইন অনুযায়ী বেকি লিঞ্চই বেলির উপর অ্যাটাক করেছিল, আর বেলির মানে টিম কার সাথে ছিল, লাইরা ভ্যালকাইরিয়ার সাথে। তো আমার মনে হয় যেহেতু বেকি লিঞ্চ একজন হিল, তো এই ম্যাচে বেকি লিঞ্চ কোনো একটা চিটিং করার চেষ্টা করবে, কিন্তু সেইখানে লাইরা ভ্যালকাইরিয়াকে সাহায্য করার জন্য বেলির রিটার্ন হতে পারে, আর বেলি আসার জন্যই বেকি লিঞ্চ এই ম্যাচটা হারতে পারে। তো এইটা আমার প্রেডিকশন এই ম্যাচের জন্য, আর আমার মনে হয় এই ম্যাচে লাইরা ভ্যালকাইরিয়া তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেবে। তো এই ম্যাচে আমার প্রেডিকশন লাইরা ভ্যালকাইরিয়ার সাথেই থাকছে। আর সরি বেকি লিঞ্চ, যদিও তুমি আমার ফেভারিট, কিন্তু এই ম্যাচে তোমাকে আমি পিক করতে পারলাম না, সরি। আর এবার ফাইনালি কথা বলা যাক মেন্স ল্যাডার ম্যাচের, মানে মেন্স মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচের, যেখানে ছজন যারা যারা আর কি মই চড়ে মানি ইন দ্য ব্যাঙ্ক পাড়ার চেষ্টা করবে তারা হলো LA নাইট, পেন্টা, অ্যান্দ্রাদে, সোলো সিকোয়া, এল গ্রান্দে আমেরিকানো আর সেথ ফ্রিকিন রলিন্স। এবার ওমেন্স মানি ইন দ্য ব্যাঙ্কের ম্যাচে আমি যেমন ছজনকে ডিজার্ভিং বলেছিলাম, এই ম্যাচে আমি দুজনের নাম প্রথমেই বাদ দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে অ্যান্দ্রাদে আর পেন্টা। এবার তোমরা বলবে এদের দুজনের নাম বাদ কেন পড়লো? তো অ্যান্দ্রাদে আমার মনে হয় না এই মুহূর্তে মানি ইন দ্য ব্যাঙ্ক জেতার কোনো কন্টেন্ডার বলে, আর অ্যান্দ্রাদে এমন কিছু প্রমাণও করেন নিজেকে যে আমি বলবো যে অ্যান্দ্রাদের জন্য আমি বিশাল হাইপ আছি, আর অ্যান্দ্রাদে যদি মানি ইন দ্য ব্যাঙ্ক জিতে চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে বিশাল কিছু হয়ে যাবে। তো অ্যান্দ্রাদে এখনও সেই লেভেল অবধি যেতেই পারিনি, তাই আমার মনে হয় অ্যান্দ্রাদেকে জাস্ট এই ম্যাচে রাখা হয়েছে কিছু কুল স্পটের জন্য, বাকি এই ম্যাচে অ্যান্দ্রাদের জেতার কোনো চান্স নেই। আর পেনটা যথেষ্ট ভালো সুপারস্টার, কিন্তু পেনটা একটু অত্যাধিক ভালো, মানে অত্যাধিক ভালো স্বভাবের রেসলার এই মুহূর্তে, মানে বলে না বেবি ফেস, অ্যাকচুয়ালি পেনটা এই মুহূর্তে বেবি ফেস। আর মানি ইন দ্য ব্যাঙ্ক যারা জেতে না তাদেরকে একটু শয়তানি বুদ্ধি লাগাতে হয়, কারণ মানি ইন দ্য ব্যাঙ্ক জিনিসটাই এরকম, যার মাথায় যত শয়তানি বুদ্ধি তার জেতার চান্স তত বেশি। আর পেনটা আমার মনে হয় মানি ইন দ্য ব্যাঙ্কের জন্য একটু বেশিই ভালো সুপারস্টার হয়ে যাচ্ছে, আর পেনটাকে দেখে এখন মনে হয় না যে পেনটা এই মুহূর্তে কারোর উপর মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করতে চাইবেও বলে। হলে কেমন হবে, আগেই মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করে দেবে আর তারপর তার কাছে ম্যাচ চাইবে, যেমন একসময় ব্রন স্ট্রোম্যান করেছিল আর কি। তো আমার মনে হয় না এইভাবে মানি ইন দ্য ব্যাঙ্কের মজা খারাপ করার কোনো মানে আছে বলে। তো আমার মনে হয় পেনটা এই মুহূর্তে অন্তত জিতছে না, ভবিষ্যতে অন্যান্য বছরে পেন্টারও সুযোগ আসবে। এবার বাকি থাকলো চারজন। এবার এর মধ্যে সবার প্রথমে কথা বলা যাক সোলো সিকোয়ার। এবার দেখো সোলো সিকোয়ার এই বছর চান্স তো আছে, কারণ সোলো সিকোয়ার যেইভাবে আগের বছর আর কি খেটেছে আর এই বছর তার সেইভাবে কোনো ফল পায়নি, তো সোলো সিকোয়াকে আবার একটা টপ লেভেল সুপারস্টারে পৌঁছাতে গেলে একটা মানি ইন দ্য ব্যাঙ্ক দরকার আছে, যেটা কিনা তাকে সাহায্য করতে পারে। কিন্তু এবার ব্যাপার হলো আদৌ কি সোলো সিকোয়া জিতবে, কারণ সোলো সিকোয়াকে ঠিক মানি ইন দ্য ব্যাঙ্কের সাথে ইমাজিন করা যাচ্ছে না। এবার জিতলে অবশ্যই জিততে পারে, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে কোনো একটা ডিস্ট্র্যাকশনের জন্য সোলো সিকোয়া এই ম্যাচে জিতবে না। আর না হয় এখানে জেকব ফাটু এসে কিছু একটা করতে পারে সোলো সিকোয়ার সাথে, আর না হলে এখন যে আছে আমাদের জেসি, তো সেই জেসি সোলো সিকোয়াকে সাহায্য করতে গিয়ে হয়তো তার জন্য বিপদ ডেকে আনতে পারে, মানে কিছু একটা হতে পারে যার ফলে আমার মনে হয় সোলো সিকোয়া এই ম্যাচে জিতবে না। মানে কোথাও যেন আমি কল্পনা করতে পারছি না সোলো সিকোয়াকে, তাই সোলো সিকোয়াকে আপাতত আমি বাদের খাতায় রাখছি। কিন্তু হ্যাঁ, চান্স আছে, অ্যান্দ্রাদে আর পেন্টার থেকে তো বেশি চান্স সোলো সিকোয়ার আছেই আছে। এবার যদি কথা বলা হয় যে LA নাইটের, তো হ্যাঁ LA নাইটেরও একটা বিশাল বড় চান্স আছে এই ম্যাচটা জেতার। তার কারণ হচ্ছে LA নাইট এখনও যেভাবে রিয়াকশন পায় ডাব্লিউডাব্লিউ সেটাকে ক্যাশ ইন তো করতে চাইবে। এবার গত 2 বছরই মানি ইন দ্য ব্যাঙ্কের ল্যাডার ম্যাচে LA নাইট ছিল, 2 বছরই LA নাইট ফেভারিটও ছিল, কিন্তু তখন ডাব্লিউডাব্লিউ তাদের ট্রিগার পুল করেনি। কিন্তু আমার মনে হয় এখন যা সব চলছে ট্রিপল এইচের মাথায়, এখন যা সব আর কি আসছে,
সেইখানে এলএ নাইটের রিয়াকশন দেখে হয়তো কে বলতে পারে এলএ নাইটকে মানি ইন দ্য ব্যাংক দিয়ে দিল। মানে জেউসের রিয়াকশন দেখে যদি জেউসের রয়্যাল রাম্বল জিততে পারে, রাসেলমেনিয়ায় গিয়ে জিততে পারে, তাহলে এলএ নাইট মানি ইন দ্য ব্যাংক কেন জিততে পারে না? রিয়াকশন তো সেমই পাচ্ছে, মার্চেন্ডাইজও ভালো বিক্রি করছে। তো এই সব ফ্যাক্টর দেখে যদি ট্রিপল এইচ আর ডাব্লিউডাব্লিউর মনে হয় যে হ্যাঁ এলএ নাইটকে মানি ইন দ্য ব্যাংক দেওয়া যেতে পারে, তাহলে অবশ্যই এলএ নাইটেরও এই বছর একটা ভালো ভালো চান্স আছে। এবার এল গ্র্যান্ডে আমেরিকানো মানে আমাদের চ্যাট গেবিল, এবার সেটা চ্যাট গেবিল কিনা সেটা এখনও প্রমাণ হয়নি, কিন্তু ধরে নেওয়া যাক ওটা চ্যাট গেবিলই, কেন জিততে পারে? এবার প্রথম কথা হচ্ছে, একে তো মানি ইন দ্য ব্যাংকের আগে তার ওয়ার্ল্ডস কোলাইডে এল হিজোর এগেনস্টে একটা ম্যাচ আছে যেখানে সে চ্যাট গেবিল হিসেবে আর কি কম্পিট করবে। তারপর মানি ইন দ্য ব্যাংকে আমাদের এল গ্র্যান্ডে আমেরিকানো আসবে। এবার এল গ্র্যান্ডে আমেরিকানো না মানি ইন দ্য ব্যাংকের জন্য পারফেক্ট। মানে সে যেভাবে চিটিং করে, মাথার উপর সে লোহার প্লেট লাগিয়ে সবাইকে হারিয়ে দিচ্ছে, এইগুলোই মানি ইন দ্য ব্যাংক উইনারের দরকার। মানে যাই করে হোক না কেন ম্যাচ জিততে হবে। আর যেইভাবে এল গ্র্যান্ডে আমেরিকানো এই ক্যারেক্টারটাকে পুশ করা হচ্ছে, আর ডাব্লিউডাব্লিউ যেইভাবে এখনও রিভিল করেনি যে এই এল গ্র্যান্ডে আমেরিকানোর পেছনে আদৌ চ্যাট গেবিল আছে কি নেই, তো সেটা থেকে মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ এই স্টোরি লাইনটার উপর কিছু পোটেনশিয়াল তো দেখতে পেয়েছে। আর যেমন বললাম, মানি ইন দ্য ব্যাংক হোল্ডারের যেমন ক্যারেক্টার দরকার, এই এল গ্র্যান্ডে আমেরিকানো ক্যারেক্টারটা পুরো সেম তাই। মানে যেইভাবে সে চিটিং করে, যেইভাবে সে ট্যাকটিক্স ইউজ করে মানে বাকিদের হারায়, তার অপোনেন্টকে হারায়, সেইগুলো অ্যাকচুয়ালি মানি ইন দ্য ব্যাংক উইনারের জানা দরকার, তাহলেই সে চ্যাম্পিয়ন হতে পারবে। আর কে বলতে পারে, চ্যাট গেবিল হয়তো কোনোদিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারলো না, কিন্তু এল গ্র্যান্ডে আমেরিকানো মানি ইন দ্য ব্যাংকে অ্যাসেন্ড করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতেই পারে ভবিষ্যতে। তো এল গ্র্যান্ডে আমেরিকানোর ক্যারেক্টারটাকে যেভাবে ডাব্লিউডাব্লিউ দেখছে, আমার মনে হচ্ছে একটা পোটেনশিয়াল আছে, সে এই বছর জিতলেও জিততে পারে। যেখানে সে সিএম পাঙ্ক আর এজে স্টাইলসের মতো রেসলারদের বা সুপারস্টারদের হারিয়ে এই ম্যাচে কোয়ালিফাই করেছে, তো তাকে তো কোনোভাবে বাদের খাতায় রাখা যাবেই না। এবার কথা বলা যাক সেথ রলিন্সের। আর এখানে একটু আলোচনা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ সেথ রলিন্সের চান্স আছে, অবশ্যই আছে। কেন? কারণ এই মুহূর্তে সেথ রলিন্সের যে ক্যারেক্টারটা চলছে সেটা হচ্ছে সেথ রলিন্স এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ কন্ট্রোল নিজের হাতে আনতে চায়। আর মানি ইন দ্য ব্যাংক পেয়ে গেলে সেটা অলরেডি সেথ রলিন্সের হাতে অনেকটা চলে আসবে, কারণ তখন সে মানে এটাকে কন্ট্রোল করতে পারবে যে সে চ্যাম্পিয়ন কার উপর ক্যাশ ইন করতে চায়, মানে কোন চ্যাম্পিয়নের উপর ক্যাশ ইন করতে চায়, সে চ্যাম্পিয়ন হতে চায় কিনা। তো এই পাওয়ারটা তো সেথ রলিন্সের হাতে চলে আসবে। আর তার টার্গেট তো জেউস অনেকদিন ধরেই আছে, তো জেউসের কাছ থেকে চ্যাম্পিয়নশিপও সেথ রলিন্সের কাছে চলে আসতে পারে। এই একটা ভালো জিনিস হবে, মানে যারা যারা জেউসকে দেখতে পাচ্ছে না অ্যাজ আ চ্যাম্পিয়ন তাদের জন্য। কিন্তু এবার কথা হচ্ছে, সেথ রলিন্সকে আদৌ জিততে পারবে? জেতা তো দরকার, কারণ তার সাথে তাকে হেল্প করার জন্য পল হেমান আছে, ব্রনসন রিড আছে, ব্রন ব্রিকার আছে, তো জেতা তো দরকার। কিন্তু তাকে আটকানোর জন্য কিন্তু লোকজন কম নেই। এই ম্যাচে সেথ রলিন্সকে আটকানোর জন্য স্যামি জেন আর সিএম পাঙ্ক এরা তো পুরো দম দিয়ে চেষ্টা করবে। আর যদি এদের চেষ্টায় কোনো খামতি থেকে যায়, তাহলে যে হাইপটার কথা আমি বলছিলাম, আর হ্যাঁ তিনি এইখানে রিটার্ন করতে পারে। মানে এখানে আমি কথা বলছি আমাদের ওটিসি রোমান রেংসের। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মনে হয় না যে রোমান রেংস মানি ইন দ্য ব্যাংকের আগে বা মানি ইন দ্য ব্যাংকে রিটার্ন করবে বলে। এবার আগে তো সত্যিই রোমান রেংস রিটার্ন করেনি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যা সিচুয়েশন তৈরি হয়েছে, আমার মনে হচ্ছে চান্স আছে। কারণ ডাব্লিউডাব্লিউ রোমান রেংস রিলেটেড অনেকগুলো ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছে মানি ইন দ্য ব্যাংক আর রোমান রেংস রিলেটেড, তো মহল তো ক্রিয়েট করার চেষ্টা করছে। এবার একান্ত রোমান রিংসের রিটার্ন যদি এই ম্যাচে হয়, রোমান রিংস তো এই ম্যাচে একটা জিনিসের জন্যই আসবে, সেটা হচ্ছে সেথ রলিন্সের সাথে বদলা পুরো করার জন্য। এবার এই ম্যাচে সোলোসিকাও আছে, এবার কোন বদলা পুরো করতে গিয়ে কোন বদলা পুরো হবে সেটা আমরা কেউ বলতে পারি না। কিন্তু যদি একান্ত সিএম পাঙ্ক আর স্যামিজেনের দ্বারা সেথ রলিন্সকে আটকানো না হয়, আর সেথ রলিন্সকে একান্ত এই ম্যাচে জেতাতে না হয়, তাহলে রোমান রিংসের রিটার্ন এই ম্যাচে অনিবার্য। আর একমাত্র রোমান রিংসই পারবে সেথ রলিন্সকে মানি ইন দ্য ব্যাংক ছোঁয়ার থেকে আটকাতে বা মানি ইন দ্য ব্যাংক নামানোর থেকে আটকাতে। তো রোমান রিংসের রিটার্ন অবশ্যই এই ম্যাচে হতে পারে। আর আমি তোমাদের বলবো চান্স আছে, অনেকটাই চান্স আছে, 50-50 চান্স আছে রোমান রিংসের রিটার্ন করার। মানে পুরোপুরি এইটা ভেবে মানি ইন দ্য ব্যাংক দেখো না যে রোমান রিংস আসতে চলেছে, তাহলে ডিসঅ্যাপয়েন্টেডও হতে পারো। কিন্তু হ্যাঁ, একটা আশা রাখতে পারো যে হয়তো এলেও চলে আসতে পারে আমাদের রোমান রিংস। আর এখন ডাব্লিউডাব্লিউ যা হাল চলছে, ডাব্লিউডাব্লিউকে বাঁচাতে হলে রোমান রিংসের এই মুহূর্তে সব থেকে বেশি দরকার তো আছেই ডাব্লিউডাব্লিউর। তো এই ছিল মানি ইন দ্য ব্যাংকের জন্য আমার প্রেডিকশন। এই ম্যাচের প্রেডিকশনের কথা তো বলাই হলো না। তো এই ম্যাচে আমার কী মনে হয় কে জিতবে? যেমন বললাম, আমার মনে হয় এল এন এইট আর এল গ্র্যান্ডে আমেরিকানের মধ্যে কেউ জিততে পারে। আর একান্ত যদি রোমান রিংস রিটার্ন না করে, তাহলে সেথ রলিন্সেরও জেতার চান্স আছে এই ম্যাচে। যাই হোক, তো মানি ইন দ্য ব্যাংকের জন্য এই ছিল আমার প্রেডিকশন। এবার তোমরা তোমাদের প্রেডিকশন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর হাইপ তো যদিও মানি ইন দ্য ব্যাংকের জন্য নেই, কিন্তু তবু তোমরা কতটা এক্সাইটেড মানি ইন দ্য ব্যাংক জেতার জন্য বলছি, মানি ইন দ্য ব্যাংক দেখার জন্য, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর বাকি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়ে যাও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।